Shining in the setting sun like a pearl upon the ocean. Come and heal me, oh heal me. Thinking about the love we're making and a life we're sharing. Come and feel me, oh feel me. সকাল তো শুরু হয়েছে, কিন্তু অবস্থা কি দেখেছো একবার? চারিদিকে সাদা চাদরের চক্করে দেখা দায়। অনেকের কাছেই হয়তো ব্যাপারটা উপভোগ্য, কিন্তু সকাল সকাল সূর্যি মামার দেখা না পেলে আমার আবার মন ভার হয়ে যায়। সামার লাভার পাবলিক হলে আর কি যা হয়। রাধে রাধে, সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমার এই চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত। তো দিনটা ছিল 15ই আগস্ট, আমাদের চারজনের প্রাপ্তি, তারই জন্মদিন। তো সকাল দিকে একটু বেরোনোর ছিল, তাই তৈরি হয়ে সবুজ রানীর সাথে গল্প জমাতে এই যে এনার সাথে দেখা। আর তার দিকে ক্যামেরা ঘোরাতেই এক লাফ, আর লাফিয়ে সোজা তার নিজের সোফায়। বাজছিল তখন সকাল 11টা কি 11:30, কিন্তু যা ওয়েদার দেখে মনে হচ্ছে কি সকাল 6টা। বেশ অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে ভাবলাম একটু বাগানে যাই, কারণ তখনও মায়ের রেডি হতে একটু বাকিই ছিল। তো দেখো কি সুন্দর এই ফুলগুলো হয়েছে, বেশ কয়েকদিন আগেই আমি লাগিয়েছিলাম। আর সব কটা গাছে একদম থোকা থোকা ফুল হয়েছে। আর এসব করতে করতেই হঠাৎ দেখি এখানে এসে সে আরাম করছে। আবার ক্যামেরা ঘোরাতে আবার পগার পার। আর দেখো কত ছোট্ট একটা লঙ্কা গাছ, আর তাতে আবার একটা লঙ্কাও হয়েছে। আর এই যে এগুলো হচ্ছে গরিবের ল্যাভেন্ডার। আসলে এগুলো রিয়েল নাম হচ্ছে চিয়া সিড হয় না, সেই চিয়া সিডের গাছ এগুলো। আসলে এই ওয়েদার আর এই মাটিতে আর ল্যাভেন্ডার ফোটে না, চিয়াই ফুটুক। আর এদিকে দেখো কত পালং শাক লাগিয়েছে মা, আর পাতাগুলো অনেক বড় হয়ে গেছে খুব অল্প দিনের মধ্যে। আর এই যে একটা ক্যামোফ্ল্যাজ পোকা পাতার সঙ্গে মিশেই আছে যেন, হঠাৎ চোখ গেল। আর এসব ভিডিও করতে করতেই দেখি একটা বদমাশ অতিথির আগমন। যদিও আমি তাকে আপ্যায়নের প্রচেষ্টাতেই ছিলাম, কিন্তু সেই ভয়ে পালাচ্ছিল। তারপর তার বাকি সাঙ্গপাঙ্গদের মধ্যে একজন আসলো একটু সাহস নিয়ে, আর ব্যাস আর কি, আমার আপ্যায়ন ভয়ে ভয়েই গ্রহণ করলো। তো যাই হোক, এসব আপ্যায়ন সেরে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম গন্তব্যের উদ্দেশ্যে। সাথে ছিল আরও দুই আনি। তো এই তো এসে পড়েছি। তো এবার বলি, এসেছিলাম একটা শ্রীরামকৃষ্ণের আশ্রমে। আসলে সেদিন ছিল এই আশ্রমের প্রতিষ্ঠা দিবস। আর গেটে ঢোকার মুখেই দেখলাম এরকম বসেছে কিছু দোকানপাতি। হচ্ছিল প্রচুর লোকজনের আনাগোনা। একটু পরেই তোমরা বুঝতে পারবে যে কত লোকজন এসেছিল। আর এখানের এই ছোট্ট কাউন্টারটাই ছিল গীতা বা রামকৃষ্ণ কথামৃতর বা স্বামীজি বইয়ের ক্ষুদ্র সমাহার। এই যে এখানে একটু ধর্মীয় অনুষ্ঠান চলছিল তখন। ধন্যবাদ শিল্পী নিরঞ্জন কুমারকে। আর অনুষ্ঠানের জন্য প্যান্ডেল যেখানে করেছে তার পিছনেই ছিল রামকৃষ্ণ এবং সারদা মা স্বামীজির মূল মন্দির। একটু অনুষ্ঠান দেখে আমরা মন্দিরের দিকেই যাচ্ছিলাম, আর আমি দেওয়ালে লেখা বাণীগুলো দেখছিলাম। জীবনে সব কাজে লাগাতে না পারলেও পড়তে বেশ ভালোই লাগে। এই যে এখানেও অনেকে দাঁড়িয়েছিল অনুষ্ঠান শোনার জন্য। দুপুর 12টা তখনও বেজে গেছে, রোদের মুখ তখনও দেখলাম না।
দেখতেই পেলে মন্দিরটা বেশ উঁচুতে, সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে। আর সিঁড়ি থেকে মন্দিরের চারপাশে এটা হলো ভিউ। চারিদিক ফাঁকা, শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। সাধে বর্ধমানকে কি আর ধানের কোলা বলা হয়? চলো এই পূর্ণ দিনে তোমাদেরকে ঠাকুরমা স্বামীজির দর্শন করাই। আর এই যে এখানে মন্দিরে বিভিন্ন মুহূর্তের ছবি একটা বাক্সের মধ্যে আটকানো রয়েছে। মন্দিরের এই সাইডটাতে পুজোর বিভিন্ন প্রিপারেশনগুলো নেওয়া হয়। ফল কাটা বা বিভিন্ন ফুল টুল এগুলোর আর কি সব জোগাড় যন্ত্র এখানে করা হয়। আর এই যে পুরো মন্দিরটা। তো ঠাকুরমা স্বামীজির দর্শন হওয়ার পর চলে গেছিলাম মন্দিরের একফালি বাগানে আর এই ছোট্ট কাউন্টারটাই বইয়ের কালেকশন দেখতে। তো তারপর সব কিছু ঘুরে দেখতে দেখতেই মহাপ্রসাদের সময় হয়ে যায়। আর আমরাও বসে গেছিলাম সেই মহাপ্রসাদের আস্বাদ গ্রহণের জন্য। ছিল পায়েস, খিচুড়ি, সবজি আর চাটনি। আর প্রসাদ বিতরণের সময় অনুষ্ঠানও বন্ধ ছিল, কারণ তখন ব্রেক টাইম চলছিল। আর এখানে দেখো ঠাকুরমা স্বামীজির অনেক বড় বড় ছবি, যেগুলোকে সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল। এটা হচ্ছে মন্দিরের একদম ব্যাক সাইডে। এখানেই সব রান্নাবান্নাগুলো হয় এবং দেখো এখনও হচ্ছে এবং কত সবজি রাখা আছে কাটা। আর সাথে সাথে মন্দিরের যারা লোকজন তারা এই সাইডের বিল্ডিংটাতেই থাকেন। আর এখানে ভক্তদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু প্রসাদ বিতরণ করা হচ্ছিল। প্রসাদ খেয়ে অল্প একটু প্রসাদ নিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে আসছিলাম। আর আসার পথেই নিয়ে নিয়েছিলাম একটু বাদাম, কারণ একজন আছে যে বাদাম লাভার। আর এই জায়গাটার নাম হচ্ছে কুসুমগ্রাম। আমরা বেসিক্যালি এখানে বাস্তরি বা ফলের জন্যই বিখ্যাত, তো কিছু ফলও কিনে নিয়েছিলাম। আর এটা হচ্ছে কুসুমগ্রামের সুপার মার্কেট। এখানেও মায়ের একটু দরকার ছিল তাই এসেছিলাম। এই মার্কেটটা না পুরো অলরাউন্ডার, মানে এখানে পায়ের জুতো থেকে শুরু করে সোনার উপর দোকান পর্যন্ত আছে। কাপ ডিশ, বই খাতা, দশকর্মা, মুদিখানা সব কিছু, ফোনের দোকান সব কিছু এখানে তুমি একটা ছাদের নিচে পেয়ে যাবে। তো তারপর ঘুরতে ঘুরতে মায়ের মনে হলো একটা জুতো কেনার প্রয়োজন, কিন্তু মায়ের জুতো পাওয়া যায়নি পছন্দের মতো, তাই লাস্টে আমিই একটা জুতো কিনে ফেলি। যদিও এতগুলো ট্রাই করে এগুলোর মধ্যে একটাও নিইনি, সম্পূর্ণ অন্য একটা নিয়েছিলাম। আর এটা ছিল আগের দিনের গল্প, মানে 22শে জানুয়ারি। চালগুড়ি, মিষ্টি আলু আরও কিছু উপকরণ দিয়ে মা ওই ডোটা বানিয়ে দিয়েছিল আর আমাকে বলেছিল একটু সেভ দিতে। তো আমিও আর কি লেগে পড়েছিলাম কাজে।
আর এই যে এইটা হলো দিল্লি চলো, সেই রব ওঠানো মহান লিডারের জন্মদিন উপলক্ষে আমাদের কোচিংয়ের ভার্চুয়াল অনুষ্ঠান। উত্তোলিত হলো ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। স্বাধীন ভারতে এই জাতীয় পতাকার স্রষ্টা হিসেবে ভারতবর্ষ পিঙ্গালি ভেঙ্কাইয়াকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু পরাধীন ভারতে প্রথম জাতীয় পতাকার রূপকার ছিলেন হেমচন্দ্র দাস কানুনগো। দূরত্বের কারণে আমাদের অনুষ্ঠান এভাবেই আয়োজিত হয়। সামনে রূপলি পর্দা আর ব্যাকে আমাদের অনুষ্ঠান এভাবেই চলে ঘন্টার পর ঘন্টা। তো চলো, সব মিলিয়ে আমার জীবনের বেশ কিছুটা সময় তোমাদের সাথেও শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনের গল্পে। তো ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।